সোফায় বসে আছি। আদিল আমার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আমি ওর চুল হাতে নিয়ে বুলিয়ে দিচ্ছি। আদিলের থেকে দূরে থাকার কত চেষ্টা করলাম, কিন্তু নিয়তি আমাদের আবার এক করে দিল। দুজনের ভাগ্যে যে কি আছে আল্লাহ জানে। দরজায় টোকা পড়ল। এই আদিলটা যে কি অফিসের দরজা লক করে রেখেছে, সবাই কি ভাববে। আমি খুলছি। হ্যাঁ, তুমিই খোলো, তুমিই তো লক করেছিলে। ও তুই? আমি তো ভেবেছিলাম যে আমাদের রোম্যান্সে ডিস্টার্ব করছে, তাকে দেবো এক ধমক। ওর কথা শুনে দরজায় তাকালাম। প্রান্ত দাঁড়িয়ে আছে। তার মানে আদিল প্রান্তকে চেনে। অফিসটা কি রোম্যান্স করার জায়গা? আমার জায়গায় অন্য কেউ আসলে দরজা লক করা দেখলে কি ভাবতো? কি আর, বস আর ম্যানেজার প্রেম করছে। তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, ও আমার কলেজ ফ্রেন্ড। আমি তো ওর থেকে তোমার সব খবর নিতাম। প্রান্তর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। সকালে কি নিখুঁত অভিনয়টা না করেছে আদিলকে চাকরিটা দেওয়ার জন্য। এবার আমার চাকরি থাকলেই হলো। আমার বউ করবে তোকে চাকরি থেকে বাদ? অসম্ভব। আমার বউ তো খুব লক্ষ্মী। প্রান্ত তো আমাকে একবারের জন্যও বুঝতে দেয়নি যে তোমরা দুজন। আদিলের নিষেধ ছিল, আমার কোনো দোষ নেই। সকালেও তো কত সুন্দর অভিনয় করেছেন। বলেছেন আদিল ফোন করেছিল, রিকোয়েস্ট করেছে চাকরিটার জন্য। কি করব, সারাদিন অফিসে কাজ করে রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে ফোনে বকবক করতে কার ভালো লাগে? আদিল আমাকে রোজ রাতে ফোন করে, আর আপনি সারাদিন কি কি করছেন, কি রঙের শাড়ি পরে এসেছিলেন, দুপুরে খেয়েছেন কিনা, সব এক এক করে আদিলকে বলতে হয়। ওর অত্যাচার নিতে পারছি না, তাই নিজেই আপনাকে। প্রান্ত মাথা চুলকাচ্ছে। আমি আদিলের দিকে তাকিয়ে আছি। এতটা ভালোবাসে আমাকে। কি করব, তোমার খোঁজ না নিয়ে আমার পক্ষে থাকা অসম্ভব। ম্যাডাম ফাইলটা। টেবিলে রেখে। আসছি আমি। প্রান্ত ফাইলটা রেখে চলে যেতে আদিল এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রাগ করেছ? আব্বু আর ফুপু কিন্তু আমাকে বারণ করেছিল তোমার সাথে যেন। তাহলে আমার সাথে কথা বলছে না কেন? যাও, নিচের বাবা আর ফুপুর কাছে গিয়ে বসে থাকো। আমার তো প্রয়োজন নেই, আমি চলে যাচ্ছি। আদিল উঠে চলে যাচ্ছিল। ওর হাত ধরে সোফায় বসালাম। এত রেগে যাচ্ছ কেন? তো কি করব, তোমার কাছে যদি ওদের নিষেধ বড় হয়ে থাকে, তাহলে আমাকে ভালোবাসার প্রয়োজন নেই, ভুলে যাও আমাকে। আনিশা, তুমি জানো নীরব আর মৃত্যু একে অপরকে ভালোবাসে। জানি। কিন্তু আমাকে তো বলনি কখনো। ওদের নিষেধ ছিল, কারণ ওরা ভয় পেত তুমি যদি না মেনে নাও। আমি মেনে নিয়েছি, কিন্তু আম্মু মেনে নেয়নি। আম্মু কি বলছে জানো? হয় তোমাকে ছাড়তে হবে, না হয় মৃত্যুকে অন্যদিকে বিয়ে দিতে হবে। মানে? হ্যাঁ, এটাই বলেছে। তোমাকে ডিভোর্স দিলে আম্মু মৃত আর নীরবের বিয়ে দিয়ে দেবে, আর না হলে মিতিকে অন্য জায়গায় বিয়ে দেবে। এখন তুমি বলো আমি কি করব? তোমাকে ডিভোর্স দিয়ে ওদের সুখী দেব, নাকি নিজের সুখের কথা ভেবে বোনের আর বন্ধুকে কষ্টের সাগরে ভাসিয়ে দেব? কি বলবো এখন? আমি যে আদিলকে খুব ভালোবাসি, কিন্তু মিতু আর নীরব ওরাও তো দুজন দুজনকে খুব ভালোবাসে। আম্মুর এমন সিদ্ধান্ত শোনার পর থেকে মিতু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। অসুস্থ হয়ে পড়েছে ও। মিতু তো আমার মতো দুটারে পড়ে আছে, এটাই ভেবে যে নিজের সুখ খুঁজবো নাকি ভাইয়ের। এছাড়া আর কোনো রাস্তা নেই? মানে মা কি আর কোনোভাবে? আম্মু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ওদের সুখী দেখতে হলে তোমাকে ডিভোর্স দিতে হবে। দিয়ে দাও ডিভোর্স। মানে কি বলছে এসব? নিজের ভালোবাসার জন্য তো ওদের কষ্ট দিতে পারি না। মিতু তোমার একমাত্র বোন, পারবে ওকে সারাটা জীবন কাঁদতে দেখতে? তোমাদের পরিবারের তো মায়ের সিদ্ধান্তই হয় সব। মা যদি মিতুকে অন্য কারোর সাথে বিয়ে দেন, তাহলে মিতু কষ্ট পাবে সারাটা জীবন। ওকে ভালোবাসা হারানোর যন্ত্রণায় কাঁদতে হবে। আজ মাকে বলে দিও তুমি আমাকে ডিভোর্স দেবে। আমি পারবো না। তাহলে মিতুর কান্না দেখার জন্য নিজেকে প্রস্তুত করো। আদিল, তুমি কেন বুঝতে পারছো না?
ভালোবাসা হারানোর যন্ত্রণা সহ্য করা এত সহজ নয়। আমাদের চোখের সামনে তো দুটো ভালোবাসার মানুষ মারা গেল। মিতুও ছোট, ও যদি রাইমা আর আবির ভাইয়ের মতো সুইসাইড করে বসে। না, আদিল চিৎকার করে কেঁদে উঠল। নিজের বোন মারা যাবে এটা কে চায়? মা কেন যে এমন সিদ্ধান্ত নিলেন? ভাইয়াকে হারিয়েছি, এখন শুধুমাত্র মিতু আছে। ওকে হারালে আমি বাঁচতে পারবো না, কিন্তু আমার বেঁচে থাকার জন্য তোমাকেও প্রয়োজন। প্রিয় জিনিস একসাথে দুটো পাওয়া যায় না আদিল। একটাকে পেতে হলে অন্যটাকে স্যাক্রিফাইস করতে হয়। আর ভাই হিসেবে বোনের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া তোমার কর্তব্য। মিতু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। আর কিছুদিন এভাবে কাটলে হয়তো মিতু। না, মিতুর কিচ্ছু হবে না, আমি মিতুকে সুখী করব। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আদিলের কাঁধে মাথা রাখলাম, ও আমাকে জড়িয়ে ধরেছে। আমারও তো কান্না পাচ্ছে, আমিও যে ওকে বড্ড ভালোবাসি। কিন্তু আদিলের সামনে কাঁদা যাবে না। মিতুর সুখের জন্য আমাদের ভালোবাসা বিসর্জন দিতেই হবে। রাইমাকে বাঁচাতে পারিনি, কিন্তু মিতুও তো আমার বোন, ওকে না হয় বাঁচাবো। আদিল, আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে? কিন্তু আম্মু। সমস্যা নেই, ওনাকে বলবো আমরা ডিভোর্সের জন্য রাজি। আচ্ছা নিশা, সিয়াব কি তোমাকে আগে থেকে পছন্দ করতো? জানি না, সেদিন হুট করে বলল আমাদের ডিভোর্সের পর আমাকে বিয়ে করতে চায়। জানো, আম্মুর সাথে সিয়াবের যোগাযোগ আছে। আমি আন্দাজ করেছিলাম। সিয়াব আম্মুকে ফোন করে, মাঝে মাঝে আমাদের বাসায় যায়। আমার কি মনে হয় জানো, সিয়াব নিশ্চয়ই আম্মুকে এমন কিছু বলেছে যার কারণে আম্মু তোমাকে সহ্যই করতে পারে না। কিন্তু কি বলেছে? সেটা তো আম্মু না হয় সিয়াব বলতে পারবে। শিহাব নিজের অপরাধ নিজে স্বীকার করবে না, আম্মুর থেকে জানতে হবে। আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। ঠিক আছে। ড্রাইভ করছি, পাশে আদিল বসে আছে। ওকে বারবার আর চোখে দেখছি। আদিলের চোখ মুখে, আদিলের দু চোখে টলমল করছে পানি। হয়তো আমাকে বেছে নেবে, নাকি মিতুকে সেই সিদ্ধান্ত নিতেই হিমশিম খাচ্ছে। মা কেন এমন করছেন সেটা জানতে পারলে হয়তো কোনো সমাধান করা যেত। আজ একবার বাসায় গিয়ে শিহাবকে কিছু প্রশ্ন করতে হবে। বাসায় এসে আদিল কলিং বেল চেপে যাচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে অবাক হয়ে ওদের বাসা দেখছি। বিশাল বড় দোতলা বাড়ি। আম্মু কোথায় রে? জানি না, কোথায় যেন গিয়েছে সেই সকালবেলায়। আর নীরব? আম্মু ওকে খুব বকেছে, তাই রাগ করে কোথায় যেন চলে গেছে। ফোন করে বল আনিসে এসছে, ও যেন বাসায় আসে। ঠিক আছে, তুমি ভাবিকে নিয়ে ভিতরে এসো। ভেতরে ঢুকে চারপাশে চোখ বোলাচ্ছি। হঠাৎ দেয়ালে টাঙানো একটা ছবিতে চোখ আটকে গেল। ছবিতে আদিলের পরিবারের সবাই আছে, তবে আরো দুজন আছে যাদের আমি চিনি না। কি দেখছো? ওরা? আম্মু আব্বু। আচ্ছা, তুমি তো আমাকে কখনো বলনি উনি আসলে কে। উনি তোমাদের আসল মা নন। সে আদিল আমার মুখ চেপে ধরলো। আসতে বলো প্লিজ, মিতু শুনে ফেলবে। সত্যিটা শুনলে সমস্যা কি? পরে বলবো। ঠিক আছে। দাদুর সাথে দেখা করবে না? হ্যাঁ, দাদুর রুম। চলো আমার সাথে। চলো। দাদু চেয়ারে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে বসে আছেন। কতদিন পর দাদুকে দেখছি। দাদু? কে? দাদু চমকে উঠে আমার দিকে তাকালেন। শেষ পর্যন্ত আসলি তাহলে? আসলাম কোথায়, আবার তো চলে যেতে হবে। একদিন সব ঠিক হয়ে যাবে, আর শিরিন নিজে তোকে নিয়ে আসবে এই বাসায়। সেদিনের অপেক্ষাতেই আছি। বাদ দিন তো, আপনার শরীর কেমন আছে? এত টেনশনের মধ্যে ভালো থাকা যায়? আপনি মাকে বোঝাতে পারেন না? আমার এই মেয়েটা খুব জেদি, কারো কথা শোনে না, নিজের মন যা চায় তাই করে। তবুও আমি
বোঝানোর চেষ্টা করেছিলাম। শিরিন তো রেগে আগুন। আমার কি মনে হয় জানিস, শিরিন কোনো পুরনো রাগ থেকে এসব করে প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কার উপর? আমি তো ওই বাসার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, রাইমার জন্য আবির ভাইয়া সুইসাইড করতে গিয়ে পাগল হয়েছিল, কিন্তু এখন তো দুজনেই মৃত। জানি না শিরিন এসব কেন করছে। এদিকে শিরিন রেগে আছে, অন্যদিকে তোর চাচাতো ভাই শিয়াব এসে তোর নামে আজে বাজে কথা বলে শিরিনের রাগ বাড়িয়ে দিচ্ছে, ঠিক আগুনে ঘি ঢালার মতো। শিহাবের ব্যবস্থা তো আজ আমি করব। তুই যেন তাড়াতাড়ি এই বাসায় ফিরে আসতে পারিস, সেই দোয়া করি। কি করে আসবে দাদু? আম্মু তো বলে দিয়েছে, আমি আনিশাকে ডিভোর্স না দিলে আম্মু মিতুর বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেবে। সেটাই তো ভাবছি। এই কদিনে মিতুটা একদম চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, হাসে না, কেমন যেন গম্ভীর হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে দাদু, মিতু আবার আগের মতো হবে। আমাদের সুখের জন্য তো আর মিতুকে কষ্ট দিতে পারি না। আমরা ডিভোর্সের জন্য রাজি। কিন্তু আমি এই বিয়েতে রাজি না। মিতুর কথা শুনে দরজায় তাকালাম। ও হয়তো দরজায় দাঁড়িয়ে সব শুনেছিল। মানে? আমার ভাই ভাবিকে আলাদা করে দিয়ে আমি নীরবকে নিয়ে সুখী হতে পারবো না। আমার এমন বিয়ে চাই না। কিন্তু মিতু এছাড়া যে আমার কোনো উপায় নেই। আছে তো, সুইসাইড করব। মিতু! আদিল মিতুকে থাপ্পড় মেরে দিল। মেয়েটা এমনি চুপসে গেছে। মিতুকে জড়িয়ে ধরলাম। পাগল হয়ে গেছো? ওকে মারছো কেন? তো কি করব? ভাইয়া আমাকে ছেড়ে চলে গেছে। ও চলে গেলে আমি কিভাবে বাঁচবো? ভাবিকে ছাড়া বাঁচতে পারবে? আমি জানি তোমরা আমার জন্য নিজেদের ভালোবাসা স্যাক্রিফাইস করতে চাইছো, কিন্তু আমি তা হতে দেব না। তাহলে যা, মাকে গিয়ে বুঝিয়ে বল। ভাইয়া আমার উপর রাগ করে চলে গেছে, তুমিই পারবে রাগ ভাঙাতে। যাচ্ছি, কিন্তু ওর রুম? দোতলায়। ঠিক আছে। আদিলের রুম খুঁজতে গিয়ে হঠাৎ একটা রুমে নজর পড়ল। রুমের ভেতর জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, কেমন যেন অন্ধকারও। রুমের ভেতরে ঢুকতে যাব, তখনই আদিল আমার হাত ধরে ওর কাছে টেনে নিয়ে আসলো। কি হলো? ওইটা ভাইয়ার রুম। তো রুমের ভেতরে গেলে কি প্রবলেম? হঠাৎ করে আম্মু এসে বললে তোমাকে ওই রুমে দেখলে আরো রেগে যাবে। হুম। তখন জানতে চেয়েছিল না উনি আসলে কে। উনি আমাদের ফুফু। ফুফু? হ্যাঁ, তখন ভাইয়া ক্লাস 9-এ পড়তো, আমি 5-এ, আর মিতু 10 দিনের ছোট্ট একটা বাচ্চা। আব্বু আর আম্মু মিতুকে নিয়ে হসপিটাল থেকে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়। আব্বু আম্মু দুজনেই মারা গেলেও বেঁচে যায় মিতু। বাবা মা হারা সন্তান নিজেকে অনাথ মনে করবে, এটা স্বাভাবিক। কিন্তু ফুফু চায়নি আমরা নিজেকে অনাথ মনে করি, বিশেষ করে মিতু, যে থেকে উনি আমাদের ফুফু থেকে মা হয়েছেন। আমাদের 3 ভাই বোনকে ফুফু একা সামনে রেখে বড় করেছেন। ভাই আর আমি সত্যিটা জানলেও মিতু জানে উনি আমাদের আম্মু। আর আম্মু বা দাদু কেউই চায় না যে মিতু সত্যিটা জেনে নিজেকে অনাথ মনে করুক বা কষ্ট পাক। কিন্তু উনি এখন মিতুকে কষ্ট দিতে চাইছেন কেন? আমার জন্য, আমি যেন তোমাকে ডিভোর্স না দিই। ডিভোর্স হলে তো তুমিও কষ্ট পাবে। আম্মু মনে করেন আমি তোমার সাথে থাকলে বেশি কষ্ট পাবো, কারণটা আমি নিজেও জানি না। কবে যে মা আমাকে বুঝবেন? যে ফুফু আমাদের জন্য বিয়ে করেনি, আমাদের মা হয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, তবে আমি কি করে কষ্ট দেবো বলো? এজন্য আম্মু যা বলেন আমি তাই শুনি। তাই বলে অন্যায় কাজগুলো? আম্মুর কাজগুলো আমাদের কাছে অন্যায় মনে হচ্ছে, কিন্তু আম্মুর কাছে সেটা মনে হচ্ছে না। আর মনে না হওয়ার কারণ অবশ্যই কিছু একটা আছে, সে কারণটা আমাদের খুঁজে বের করতেই হবে। জানো নিশা, আম্মু মাঝে মাঝে বলে আব্বু আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, ওনাদেরকে খুন করা হয়েছে। খুন? আর আম্মুর এই কথাটা সত্যি কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। খুঁজে লাভ কি? সেই তো ডিভোর্স। আদিল আমার মুখ চেপে ধরলো। এই শব্দটা মুখে এনো না। আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না।
বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। আমি মনে হয় পারবো। কাঁদতে কাঁদতে আদিলের বুকে ঝাঁপিয়ে পড়লাম। এই প্রথম আমাদের বাসায় এসেছো, আমার রুমে এসেছো, কোথায় একটু রোম্যান্স করবো তা না, উল্টে তুমি কাঁদছো। এই সময় তোমার রোম্যান্স করতে ইচ্ছে হচ্ছে? আনিশা পাগলিটা পাশে থাকলেই আমার রোম্যান্স করতে ইচ্ছে হয়, কারণ এই মায়াবী মুখের দিকে তাকালেই যেন আমার সমস্ত কষ্ট ভুলে যায়। আদিল আমার দু চোখের পানি মুছে দিয়ে আমার কপালে আলতো করে একটা চুমু দিল। মা এসে যদি। দরজা বন্ধ করা আছে। আদিল চোখ টিপ দিয়ে মুখে দুষ্ট হাসি রেখা টেনে আমাকে কোলে তুলে নিল। কি করছো? বেশি কিছু না, রোম্যান্স করবো শুধু। ফাজিলটা। আদিল আমাকে বিছানায় শুয়ে দিয়ে দুষ্ট হাসি আসছে দেখে দুহাতে মুখ ঢেকে ফেললাম। আদিল আমার বুকে থুতনি রেখে মুখ থেকে আমার দুহাত ছড়িয়ে ফেলল। আদিল আমার চোখের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আমি ওর দু চোখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, পারবো তো মায়ের সব ভুল ভাঙিয়ে আদিলকে সারা জীবনের জন্য আপন করতে? আদিল আমার বুকে শুয়ে নিশ্চিন্তে ফোন টিপছে। কখন যেন মা এসে পড়বেন। আদিল তো আমার কোনো কথাই শুনছে না। একবার মা আমাদের একসাথে দেখলে রেগে আগুন হয়ে যাবেন। তখন আর মায়ের ভুল ভাঙানোর সুযোগটুকুও পাবো না। দরজায় টোকা পড়ল, ভেতরটা কেঁপে উঠল। মা নয় তো? এত ভয় পাচ্ছ কেন? যদি মা হন? দুজন এক রুমে আছি। স্বামী স্ত্রী এক রুমে থাকবে না তো কি আলাদা থাকবে? আবারও ঠোকা পড়ল। আদিল দরজা খুলতে চলে গেল। আমি ভয়ে চুপসে বিছানায় বসে আছি। ও তুই? যাক, নীরব এসছে। আমি তো ভেবেছিলাম মা আজ আর। ভাবি কেমন আছো? এই তো, নিজেকে তো দেবদাস বানিয়ে ফেলেছ। কোথায়? না তো। তোমরা কথা বলো, আমি আসছি। ঠিক আছে। কি করব, এখন মিতুকে ছাড়া থাকতে পারছি না। এক বাসায় থেকেও কথা হয় না, এর চেয়ে বড় কষ্ট আর আছে? তোমার কথা বলো না। আম্মুর চোখের আড়ালে দু একটা কথা ছাড়া আর কথা হয় না। সেদিন রাতে হুট করে আমার রুমে গিয়ে আমাকে ঝাপটে ধরে কাঁদতে শুরু করলো। ওর চোখে পানি দেখতে কি আমার ভালো লাগে? মিতু বলেছিল পালিয়ে যেতে, চাইলে আমিও পারতাম, কিন্তু আদিলের সম্মান, যে বন্ধু আমাকে এত ভালোবাসে তার সম্মান নিয়ে তো আমি খেলা করতে পারি না। তাছাড়া আমরা পালিয়ে গেলে আম্মু আরও রেগে যাবেন, তখন আর তোমাদের এক হওয়া হবে না। এসব ভেবে আমি মিতুকে পালিয়ে যাব না বলেছিলাম, এতে মহারানী অভিমান করে আছেন। আমি মোটেও অভিমান করিনি। মিতু কখন এসে দরজায় দাঁড়িয়েছে খেয়ালই করিনি। মিতু, এই সময় অভিমান করে থাক মানায়? এখন তো সমস্যার সমাধান করতে হবে। আমাকে সেদিন ধমক না দিয়ে বুঝিয়ে বলতে পারতো। ধমক দিয়েছিলাম বলে এত অভিমান? আরে বাবা, তখন মাথা ঠিক ছিল নাকি? এখন তো মাথা ঠান্ডা আছে, এখন অভিমান ভাঙিয়ে নিলেই পারো। প্রয়োজন নেই ভাঙানোর, আমি তো কারোর উপর অভিমানই করিনি। মিতু চলে যাচ্ছিল। নীরব তাড়াতাড়ি মিতুর হাত ধরে ফেলল। মিতুর সামনে দাঁড়িয়ে নীরব মিতুর দুগালে ধরে চোখের দিকে তাকালো। সরি, আর কখনো ধমক দেব না। সরি তো। আচ্ছা, কান ধরছি। ভাবির সামনে কান ধরতে যাচ্ছি, তুমি আমাকে আটকাবে না? ভাবি তো পরে আমাকে খোঁচা দেবে। এবার মিতু হেসে দিল। আমিও হাসছি ওদের দুষ্টু মিষ্টি প্রেম দেখে। যাক, অবশেষে অভিমান ভাঙলো তাহলে। আর কখনো ধমক দিলে কিন্তু। মাঝে মাঝে দিতে হয়, তাই না ভাবি? আচ্ছা ভাবি, বলো তো ওর বয়স কত আর আমার বয়স কত? হঠাৎ বয়স হিসাব করছো কেন? হ্যাঁ, হঠাৎ বয়স হিসেব করছো কেন? বয়সের দিক হিসাব করলে ও বুড়ো জামাই আর আমি পিচ্চি বউ। ওর তো উচিত পিচ্চি বউকে ধমক না দিয়ে ভালোবেসে বোঝানো। মিতুর কথা শুনে নীরব হা হয়ে ওর দিকে তাকিয়ে আছে আর আমি হাসছি। ভাবি, তুমি হাসছো? আমি ঠিক বলিনি? হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমি বুড়ো হয়ে গেছি? নীরব মিতুকে বুকের সাথে জড়িয়ে ধরল। মিতু প্রাণ খুলে হাসছে। এত কষ্টের মাঝেও ওদের দুজনের চোখে কত স্বপ্ন। মা এই দুজনকে আলাদা করতে চাইছেন কিভাবে? বাহ বাহ। মায়ের কণ্ঠ শুনে
নীরব আর মিতু দুজন আলাদা হয়ে গেল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মিতু, আমার শর্ত ভুলে গেছিস? আর নীরব, এসব কি? আম্মু, এই মেয়ে আমার বাসায় কেন? আম্মু, এইটা কিন্তু ভাবির শ্বশুর বাড়ি। 2 দিন পর ডিভোর্স হয়ে যাবে, আর এখন শ্বশুর বাড়ি বলা হচ্ছে? মায়ের চেঁচামেচি শুনে আদিল কোথা থেকে দৌড়ে যেন এসলো। এই মেয়েকে কোন সাহসে আমার বাসায় নিয়ে এসেছিস? আম্মু দাদুকে দেখতে এসেছে। প্রয়োজন নেই, আর মাত্র কিছুদিন, তারপর ডিভোর্স হয়ে যাবে। এখন এসব ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নেই। মা, আপনি কিন্তু 4টা জীবন নিয়ে খেলা করছেন। মানে? আপনি চাইলে সব সমাধান হয়ে যায়। আদিল আর আমি সুখে থাকতে পারি, মিতু আর নীরবের বিয়েটাও হয়ে যায়। কিন্তু আপনি ইচ্ছে করে সবার। মা এসে আমার দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। সবাই অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। কখনো তোমার গায়ে হাত তোলেনি তো, তাই আমার মুখের উপর কথা বলার সাহস পাচ্ছ। এত যে জ্ঞান দিচ্ছ আমাকে, একবারও নিজেকে প্রশ্ন করেছ আদিলের সাথে সুখের সংসার করলে শিহাবকে কি করবে? নাকি 2 পুরুষকে একসাথে রাখার ইচ্ছে আছে? মা! আম্মু, তুমি কিন্তু আনিশাকে বাজে কথা বলছো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আম্মু। আম্মু, ও তোমার ছেলের বউ বলে ওর গায়ে তুমি কলঙ্কের কালি মেখে দিতে পারো না? আম্মু, ও তোমার ছেলের বউ বলে ওর গায়ে তুমি কলঙ্কের কালি মেখে দিতে পারো না? ভুলে যেও না, তোমারও একটা মেয়ে আছে, আর তাকেও বিয়ে দিয়ে অন্য কারোর ঘরে পাঠাবে। যা সত্যি তাই বলেছি। তোরাই ওকে জিজ্ঞেস কর ওর শিহাবের সাথে সম্পর্ক আছে কিনা। আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, আমার প্রতি ওর ভালোবাসাকে সম্মান করি, তাই জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। তুমি আগে সত্যিটা যাচাই করো, তারপর আনিশাকে সব নোংরা কথা বলতে এসো। আমি সব সত্যি জেনেই বলছি। মা, আপনি ভুল জানেন। শিহাব আমাদের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিল, আর আমি সেগুলো ফেরত নিয়েছি, তাই ও প্রতিশোধ নেওয়ার জন্য। আদিল তোমার প্রেমে অন্ধ, তাই ওকে যা খুশি বোঝাতে পারো, কিন্তু আমাকে বোঝাতে এসো না। শিহাবের সাথে যদি তোমার সম্পর্ক নাই থাকতো, তাহলে তোমাদের এত ক্লোজ ছবি কোথা থেকে আসলো? ডিভোর্সের পর শিহাব তোমাকে বিয়ে করতে চায়। কোনো পুরুষ কি জেনে শুনে কোনো ডিভোর্সি নারীকে বিয়ে করতে চায়? ও হয়তো আমাকে পছন্দ করে, তাই বিয়ে করতে চায়। কিন্তু মা, বিশ্বাস করুন, ওর সাথে আমার রিলেশন নেই, আগেও ছিল না। তোমাদের দুজনের ক্লোজ ছবি আমার কাছে সব স্পষ্ট করে দিয়েছে। আর কিছু বলে আমাকে বিশ্বাস করাতে হবে না। আর যে মেয়ের বাবা খারাপ, সে মেয়ে তো নষ্টই হবে। মা, মুখ সামলে কথা বলুন। আপনার ছেলের বউ আমি, আব্বু নয়। তাই যা বলার আমাকে বলুন। আম্মু কি শুরু করছে? চোরকে চোর বললে আবার গা জ্বলে? কোনো মেয়ে সতীত্ব নিয়ে কথা বললে তো তার গা জ্বলবেই আম্মু। তুই চুপ কর। আদিল, ওকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বল। কোনো চরিত্রহীনার জায়গা আমার বাড়িতে নেই। আনিশা, শোনো। ভাবি, যেও না। ওদের কথা না শুনে দৌড়ে বেরিয়ে আসলাম। যে বাড়িতে আব্বুকে অপমান করা হয়, যে বাড়িতে বাড়ির বউয়ের চরিত্র নিয়ে নোংরা কথা বলা হয়, সে বাড়িতে আর এক মুহূর্তও থাকতে চাই না আমি। বাসায় এসে মেইন দরজা খোলা দেখে বেশ অবাক হলাম। আস্তে আস্তে ড্রয়িং রুমে এসে ঢুকলাম। আব্বু, ফুপি, চাচি সবাই গম্ভীর হয়ে সোফায় বসে আছেন। কি হলো সবার? তবে কি মা আজ আবার ফোন করে? সন্ধ্যা নেমে এসেছে, চারপাশ অন্ধকার হতে শুরু করেছে। এই তোর বাসায় ফেরার সময় হলো? আসলে ফুপু। আসলে কি? কেন গিয়েছিল ওই বাসায়? এবার কি উত্তর দেব ফুপুকে? আমি যে ফুপু আর আব্বুর চোখের দিকে তাকাতে পারছি না। আজকে আবার আমাকে অপমান সহ্য করতে হলো তোর জন্য। আমার জন্য নয়, শিহাবের জন্য। মানে ওই বাসায় তো তুই গিয়েছিলি, তাহলে শিহাবকে দোষ দিচ্ছিস কেন? হ্যাঁ মানছি আমার ছেলে খারাপ, কিন্তু তোমার ছেলে শুধু খারাপ না, জঘন্য একটা মানুষ। জানো, ও আমার শাশুড়ির কাছে বলেছে ওর সাথে আমার রিলেশন আছে। কি? শুধু তাই নয়, আমার নামে আজে বাজে কথা বলেছে। কখনের না কখনের
আমাদের দুজনের পিক দেখিয়েছে মাকে। কোনো মা তার ছেলের বউয়ের সম্পর্কে এসব সহ্য করবে? শিহাব না হয় দোষ করেছে, কিন্তু তাই বলে তোর শাশুড়ি তোকে চরিত্রহীনা বলবে, তোর আব্বুকে অপমান করবে? সেটা আব্বুকে জিজ্ঞেস করো। কেন মা বলেছেন বাবা যখন খারাপ মেয়ে তো নষ্ট হবেই। বাবার সাথে মায়ের কিসের শত্রুতা? ভাইয়া, তুমি এই মহিলাকে চেনো? শিহাব যে অন্যায় করেছে তার শাস্তি আমি ওকে দেব, কিন্তু তুই কথা দে ওই বাসায় আর যাবি না। সেদিন একবার অপমান করলো, আজ আবার, তারপরও তুই আদিলের সাথে সম্পর্ক রাখতে চাস? কুকুর কথার জবাব না দিয়ে চুপচাপ রুমে এসে শুয়ে পড়লাম। আকাশে আজ চাঁদ উঠেছে, মেঘেরা বারবার চাঁদকে ঢেকে দিচ্ছে। মেঘ সরে যেতেই চাঁদ আবার উকি দিচ্ছে। আমি জানালার কাছে দাঁড়িয়ে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা দেখছি। ফোন বেজে উঠল। বালিশের ওপর থেকে ফোনটা নিয়ে আবার জানালার কাছে আসলাম। আদিলের ফোন দেখে বেশ অবাক হলাম। আদিল এখনো ঘুমোয়নি? অনেক রাত হয়েছে তো। হ্যালো, এখনো ঘুমাওনি সে? তুমিও তো ঘুমোওনি। ঘুম আসছে না। একটা প্রশ্ন করব, যদি রাগ না করো। হ্যাঁ বলো। শিহাবের সাথে কখনো পিক তুলেছিলে? অনেকটা কাছাকাছি। আর হঠাৎ এই প্রশ্ন করছো যে? আম্মু আমাকে পিক দেখিয়েছে, খুব কাছাকাছি দুজনে। তুমি কি আমাকে সন্দেহ করছো? ঠিক তা না, কিন্তু পিকটা তো তোমার কণ্ঠই বলে দিচ্ছে তুমি পিক দেখে আমাকে সন্দেহ করতে শুরু করেছো। মা আমাকে কি বললেন সেসব নিয়ে আমি ভাবি না। আমার কাছে তোমার ভালোবাসা বড়। আর সেই তুমি কিনা সামান্য একটা পিক দেখে আমাকে অবিশ্বাস করছো। আদিল, শিয়াব আমার চাচাতো ভাই হয়। হয়তো কখনো ভাই বোন হিসেবে পিক তুলেছিলাম, আমার মনে নেই। আনিশা, তুমি যা ভাবছো তা নয়। আমি তোমাকে সন্দেহ করছি না। করেছো তো, আর এসব নিয়ে টেনশন করেই তোমার ঘুম আসছে না। আনিশা, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আগে বিশ্বাস থাকতে হয়। তুমি আমাকে বিশ্বাস করতে শেখো, তারপর ভালোবাসতে এসো। ফোন কেটে দিলাম। আদিল আমাকে সন্দেহ করতে পারলো। বিকেলে মা আমাকে কত বাজে কথা বলছেন, আমি সব ভুলে গেছি। মা তো বকতেই পারেন, কিন্তু আদিল, ও তো আমায় অবিশ্বাস করছে। এমন ঠুকনো ভালোবাসা আদিলের। এতটা অবিশ্বাস নিয়ে কি সম্পর্ক টিকিয়ে রাখা যায়? সকালে ফোনের রিংটোনে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে পাশে থেকে ফোনটা এনে রিসিভ করলাম। আনিশা। আদিলের কণ্ঠ শুনে চুপ করে রইলাম। রাতে ওর জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি, আর এখন সাত সকালে ফোন দিয়েছে আবার কাঁদানোর জন্য। কথা বলবেন আমার সাথে? ঠিক আছে, অন্তত এটা বলো, অফিসে কখন আসবে? প্রতিদিন যে সময় যাই। একটু তাড়াতাড়ি আসতে পারবে? কেন? একটা ডায়েরি পেয়েছি, ভাইয়ার ডায়েরি। কোথায় পেলে? রাতে তুমি ফোন ডেকে দেওয়ার পর ঘুম আসছিল না, তাই ছাদে হাঁটছিলাম। হঠাৎ চিলেকোঠায় ঘরের দিকে নজর পড়ল। হাঁটতে হাঁটতে চিলেকোঠায় ঘরে গেলাম। ভাইয়ের অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল, তার মধ্যে ডায়েরিটা পেয়েছি। আসলে ভাইয়া সুইসাইড করার চেষ্টা করার পর বেঁচে গেলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তাই তখন চিকিৎসার জন্য এই বাসা ছেড়ে আমরা কক্সবাজার চলে গিয়েছিলাম। তাই চিলেকোঠার ঘরে কখনো আসা হয়নি। ডায়েরিতে কিছু পেয়েছো? মানে জানতে পেরেছো রাইমা কেন সুইসাইড করেছিল, বা ভাইয়া ওদের রিলেশনের কথা কাকে জানিয়েছিল? হ্যাঁ, অনেক কিছু লেখা আছে ডায়েরিতে। তুমি অফিসে আসো, ডায়েরিটা পড়লে অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তুমি অফিসে যাও, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসতে হবে না, তুমি নাস্তা করে তারপর এসো। না, আমি এক্ষুনি আসছি। আরে স্যার, জিদ করো না, তুমি তাড়াহুড়ো করতে গিয়ে। কিচ্ছু হবে না, রাখছি। ফোন রেখে তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠতে চাইলাম, কিন্তু মাথা ঘুরে গেল। আবার বসে পড়লাম। আদিলের উপর খুব রাগ হচ্ছে, শুধু শুধু আমাকে সন্দেহ করছে, আর সারা রাত আমাকে কাটিয়েছে। রাতে ঘুম হয়নি, তাই মাথা খুব ভারী লাগছে। আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে গেলাম। আজ যেভাবেই হোক অফিসে যেতে হবে। ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে আসলাম। মাথাটা বড্ড যন্ত্রণা করছে। অফিস যেতে পারবো কিনা তাই ভাবছি।
কিরে আনিশা, আজ এত তাড়াতাড়ি অফিসে যাচ্ছিস? মিটিং আছে ফুপু। তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠিকই তো আছে। ঠিক আছে বস, আমি ছোট করে কিছু একটা বানিয়ে দিচ্ছি। ফুফু, মিটিং আছে তো, আজ নাস্তা না করে গেলে হয় না? চুপ করে বসে থাক। ফুপু না খেয়ে যেতে দেবে না, তাই চুপচাপ চেয়ার টেনে বসে পড়লাম। আনিশা, চেয়ারে বসে ঝিমোচ্ছিলাম, আব্বুর ডাক শুনে হকচকে উঠলাম। হ্যাঁ আব্বু। না তো, কাঁদবো কেন? ঘুম একটু কম হয়েছে। দেখিস এই কাজ কাজ করে নিজেকে অসুস্থ করে ফেলিস না। ঠিক আছে। আনিশা, গুড মর্নিং। আগে নিজের ছেলেকে খুঁজে এনে শাস্তি দাও, তারপর আমাকে গুড মর্নিং বলতে এসো। শিহাব যদি ফোন অফ করে লুকিয়ে থাকে তাহলে আমি ওকে কোথায় খুঁজবো? আনিশা, চাচির সাথে কেউ এইভাবে কথা বলে? শিহাবকে খুঁজে পেলে আমি ওকে শাস্তি দেব, তোকে কথা দিলাম। দেখা যাবে। নাস্তা করে উঠতে যাব, তখনই আবার মাথা ঘুরে গেল। চাচি আমার হাত ধরে ফেললেন। কি রে, কি হয়েছে? আসলে চাচি, রাতে একদম ঘুম হয়নি, তাই মাথাটা বড্ড যন্ত্রণা করছে। তাহলে আজকে অফিসে যাস না? না আব্বু, যেতে হবে। রাস্তায় যদি প্রবলেম হয়? হবে না। নিজেকে স্বাভাবিক করে নিয়ে উঠে দাঁড়ালাম। দরজার কাছে আসতেই মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো। মাথায় হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যেই দু চোখে অন্ধকার নেমে আসলো। আস্তে আস্তে চোখ বুঝে ফেললাম। ঝাপসা চোখে চারপাশে চোখ বোলাচ্ছি, একটু একটু করে ঝাপসা কেটে যাচ্ছে। আব্বু ডাক্তারের সাথে দাঁড়িয়ে কথা বলছেন, আর ফুপু আর চাচি আমার মাথার পাশে বসা। এতক্ষণে বুঝতে পারলাম আমি হসপিটালে আছি। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে হসপিটালে নিয়ে আসতে হলো। এই তো আনিশা চোখ খুলেছে। চাচির কথা শুনে আব্বু পাগলের মতো এসে আমার পাশে বসলেন। আমার হাত আব্বুর এক হাতের মুঠোয় নিয়ে আব্বু ডুকরে কেঁদে উঠলেন। বলেছিলাম তো এত টেনশন করিস না, শুনিসনি আমার কথা। এখন দেখ নিজের কি অবস্থা করেছিস। আব্বু, তেমন কিছুই হয়নি আমার। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। ফুফু, আব্বুকে কাঁদতে নিষেধ করো তো। কেন নিষেধ করব? তুই ছাড়া ভাইয়ার কে আছে? তুই যেমন পাগলামি করিস, তোর কিছু হলে ভাইয়ার কি হবে? রাইমা তো ভাইয়াকে ছেড়ে চলেই গেছে, এখন তুইও পাগলামি শুরু করেছিস কেন? ভাইয়ার ভালোবাসা চেয়ে কি তোদের কাছে ওই দুদিনের ছেলেগুলোর ভালোবাসা বড় হয়ে গেল? আনিশা, আর পাগলামি করিস না, তুই বড় হয়েছিস, এখন নিজের খেয়াল রাখতে শেখ। শুধু কি নিজের খেয়াল রাখলে হবে? যে আসতে চলেছি তারও তো খেয়াল রাখতে হবে। মানে? কিছু না, তুই রেস্ট নে, আমরা বাইরে আছি। ফুফুর হাবভাব তো আমার ভালো লাগছে না। কি লুকোতে চাইছে ফুফু? দাঁড়াও ফুফু। ফুফু চাচিকে নিয়ে চলে যাচ্ছিল। আমার কথা শুনে পেছন দিকে ফিরে তাকালো। কি লুকোচ্ছ তোমরা আমার থেকে? কিছু না তো, কি লুকাবো? আব্বুর কথা শুনে চমকে উঠলাম। তবে কি আমি প্রেগনেন্ট? আর এখন বললেও ও আবারও আদিলের জন্য পাগল হয়ে উঠবে, নিজের খেয়াল রাখবে না। রাখবে সাইমা, নারীরা নিজের ক্ষতি করলেও সন্তানের ক্ষতি কখনো করে না। ওর থেকে না লুকিয়ে বলে দিলে বরং ভালো হবে। এতেও নিজের সন্তানের জন্য হলেও নিজের যত্ন নেবে আর পাগলামি করবে না। আমি প্রেগনেন্ট, তাই না? উপরে স্লিং ফ্যানের দিকে আনমনা হয়ে তাকিয়ে প্রশ্নটা করলাম। দু চোখ ফেটে যেন কান্না নয়, রক্ত বেরিয়ে আসতে চাইছে। আমি প্রেগনেন্ট, কিন্তু ওরা আমাকে বলতে চাইছে না। কিন্তু কেন? ওরা কি বোঝে না একজন নারী কতটা স্বপ্ন দেখে মা হবার? হ্যাঁ। আমার থেকে লুকোতে চাইছিল কেন? কারণ তুই ইমোশনাল হয়ে পড়বি, আবার আদিলের কাছে ফিরে যেতে চাইবি। বাহ, একটা বাচ্চা আসতে চলেছে আর তোমরা তার মাকে এই খুশিতে খবর দিতে চাইছো না। এখন আবার বাবাকে আলাদা করতে চাইছো কেন ফুপু? বাচ্চাটার কি দোষ? কেন সে বাবার থেকে আলাদা থাকবে? আনিশা,
তুই ভুল বুঝছিস। আমরা তোদের আলাদা করতে চাইছি না, কিন্তু এটা তো সত্যি, তোর শাশুড়ি তোদের আলাদা করতে চায়। মেনে নেবে না তোকে। আমি প্রেগনেন্ট শুনলে হয়তো উনি মেনে নেবেন আমাকে। নিবে না কারণ ও এমন মেয়ে নয়। ওর কাছে ওর ইগো বড়। তুমি জানো কিভাবে? আব্বু নিশ্চুপ হয়ে রইলেন। তার মানে আব্বু মাকে আগে থেকেই চেনেন। আর কত চুপ হয়ে থাকবে আব্বু? তোমার চুপ হয়ে থাকার কারণে আমি আদিলকে হারাতে বসেছি। আর এখন তো আমার বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই ওর বাবাকে হারাতে বসেছে। আব্বু প্লিজ, আমার বাচ্চাটার জন্য অন্তত। হ্যাঁ, আমি শেষবার চেষ্টা করব, তুই চিন্তা করিস না। আব্বু আমার মাথায় হাত রেখে কথাটা বলেই মাথা নিচু করে বেরিয়ে গেলেন। চুপচাপ বেডে শুয়ে আছি আর ভাবছি, আব্বু মায়ের সম্পর্কে এতটা জানে কিভাবে? মা আর আব্বু একে অপরকে কি আগে থেকে চেনে? কি সম্পর্ক তাদের মধ্যে? ভেবে কিছুই খুঁজে পাচ্ছি না। হঠাৎ মনে পড়ল আবির ভাইয়ার ডায়েরির কথা। আদিল তো তখন বলেছিল ডায়েরিতে অনেক কিছু লেখা আছে, আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাহলে কি আমার এই প্রশ্নের উত্তরগুলো পাবো? কিন্তু আমি তো অফিসেই যেতে পারলাম না। আচ্ছা, আদিল কি জানে না আমি হসপিটালে আছি? ও আমাকে দেখতে আসলো না কেন? এসব সাত পাঁচ ভাবছিলাম, হঠাৎ ডাক্তার এসে রুমে ঢুকলো, সাথে আব্বু। এখন কেমন লাগছে? ভালো। এখন কিন্তু একদম অনিয়ম হলে চলবে না, নিজের এবং বেবির খেয়াল রাখতে হবে। ডক্টরের কথায় শুধু মাথা নাড়ালাম। ঠিকমতো ঘুমাতে হবে এবং খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে। টেনশন একদম করা যাবে না, সবসময় হাসি খুশি থাকতে হবে। ডক্টর হাসি মুখে কথাগুলো বলতে বলতে চেক আপ করে নিল, তারপর চলে গেল। আব্বু। কি রে, কিছু লাগবে? তোর ফুফুকে ভিতরে আসতে বলবো? আমি যে অসুস্থ আদিল জানে না। বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আব্বু? ওর কি অধিকার নেই আমি প্রেগনেন্ট এই খুশির খবরটা শোনার? হ্যাঁ, অধিকার আছে, তবে এখন নয়। ফুপু রুমে ঢুকতে ঢুকতে রাগী কণ্ঠে কথাটা বললেন। তাহলে কখন? ওর মা যদি তোকে মেনে নেয় তবেই তুই ওকে এই খুশির খবরটা জানাবি, এর আগে নয়। আর যদি মেনে না নেয়? তোর শাশুড়িকে খবর দিয়েছি, সে হসপিটাল আসবে, তখন না হয় ওনার সিদ্ধান্ত জানার পর এই সিদ্ধান্ত নেওয়া যাবে। আব্বু, তোমার ফোনটা দাও তো। কেন? আদিল তুই ফোন করবি? হ্যাঁ। এত বোঝানোর পর? ফুপু, আমি অন্য বিষয়ে কথা বলবো। কোনো বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। আনিশা, এখনো সব ওকে জানানোর প্রয়োজন নেই। আব্বু, তোমাকে বলা হয়নি আদিল আমাদের অফিসে জয়েন করেছে। আমি যেহেতু অফিসে যেতে পারিনি, আদিলকে বলে দিই, ও সবটা সামলে নেবে। আমি যে হসপিটালে আছি এই কথাটা আমি ওকে বলবো না, কথা দিচ্ছি তোমাদের। ঠিক আছে। আব্বু আমার দিকে ফোনটা এগিয়ে দিয়ে চলে গেলেন। ফুপুও বেরিয়ে গেলেন। আদিলকে একের পর এক ফোন করেই যাচ্ছি, কিন্তু ও ফোন রিসিভ করছে না। বিরক্ত হয়ে ফোনটা পাশে রেখে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আদিল নিজেই ফোন করলো। হ্যালো আনিশা, কোথায় তুমি? তোমার ফোন কোথায়? সকাল থেকে ফোন করে যাচ্ছি, সকাল ফিরে দুপুর হয়ে গেল, আর তুমি? আমার ফোন খুঁজে পাচ্ছি না। কি তাহলে অফিসে আসোনি কেন? ওই যে ফোন খুঁজতে গিয়ে দেরি হয়ে গেল। গুছিয়ে যখন মিথ্যে কথা বলতে পারো না, তাহলে মিথ্যা বলার চেষ্টা করো কেন? কি মিথ্যে বলছি আমি? হ্যাঁ বলছো, নিশ্চয়ই অন্য কিছু হয়েছে। তুমি ফোন খুঁজে পাচ্ছ না বলে বাহানা দিচ্ছ। আদিল, আমি মিথ্যে কথা বলবো কেন? যে আনিশা সকালে ডায়েরির কথা শুনে নাস্তা না করে চলে আসতো, সে এখন নাকি ফোন খুঁজে পাচ্ছে না, না বলে অফিস আসেনি। কথাটা ভারী অদ্ভুত হয়ে গেল না? হলে হয়েছে, আমি দুদিন অফিসে যেতে পারবো না। তুমি এক কাজ করো তো, ডায়েরিতে কি কি লেখা পেয়েছো আমাকে ফোনেই বলো। তোমার কি হয়েছে সেটা আমাকে বলবে না, আর আমি ডায়েরিতে কি লেখা আছে সেটা আমি তোমাকে বলবো? তুমি ভাবলে কিভাবে? আদিল প্লিজ এমন করো না। আমার কাছে এসবের চেয়ে তুমি ইম্পর্টেন্ট। আনিশা, তোমার কথাবার্তা আমার ঠিক লাগছে না, বলো আমাকে তোমার কি হয়েছে? আমার কি হবে, আমি ঠিক আছি। মিথ্যে বলছো তুমি। দেখ, ভালো লাগে না।
ফোন কেটে দিলাম। বারবার বলছে আমি মিথ্যে কথা বলছি। আরে বাবা, সত্যিটা আমি কিভাবে বলবো? আমার যে সত্যিটা বলা বারণ। হ্যাঁ, আনিশাকে বিকেলে রিলিজ করে দেবে। হসপিটালে রাখার চেয়ে বাসায় নিয়ে যাওয়া ভালো। আব্বু আর ফুফু কথাটা বলতে বলতে কেবিনে ঢুকলেন। আমি অপেক্ষা করছি মায়ের জন্য, কবে মা আসবেন আর কবে আমাকে মেনে নেবেন, আর আমি কবে আদিলকে ফোন করে খুশির খবরটা দেব। আচ্ছা, আদিল বাবা হবে শুনলে ও প্রথমে কি বলবে? নিশ্চয়ই থ মেরে কিছুক্ষণ চুপ হয়ে থাকবে। আদিল কতটা খুশি হবে? নিশ্চয়ই ততটা খুশি হবে যতটা খুশি হলে চোখে পানি চলে এসে যায়। আনিশার শাশুড়ি এসেছেন। এসব ভেবে মিটিমিটি হাসছিলাম, তখনই মা এসে রুমে ঢুকলেন। কেমন আছো? মায়ের এমন শান্ত ব্যবহার দেখে বেশ অবাক হলাম। তবে কি মা আমাকে মেনে নেবেন? এখন সুস্থ আছে, এই তো বিকালে রিলিজ করে দেবে। বলছিলাম আনিশা আপাতত আমাদের বাসায় থাকুক, ওর তো এখন রেস্টের প্রয়োজন। ফুফুর কথা শুনে মা ফুফুর দিকে তাকালেন, তারপর পাশে রাখা চেয়ারটা টেনে এনে আমার পাশে বসলেন। দেখুন, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর এসব মনে রাখবেন না। নতুন মেহমান আসতে চলেছে, এই খুশিতে না হয় সব দুঃখ কষ্ট ভুলে যান। হ্যাঁ ভাবি, একদম ঠিক বলেছেন, নতুন মেহমান আসছে, এর চেয়ে বড় খুশির খবর আছে নাকি? আপনি প্লিজ সব ভুলে যান। আমার মেয়েটা যে একা কষ্ট পাচ্ছে তা তো নয়, আদিলও কষ্ট পাচ্ছে। দুজনের কষ্টের অবসান প্রয়োজন এবার। আগে কি হয়েছে, রাইমা আবিরের সাথে কি হয়েছে সব ভুলে যান প্লিজ। আনিশাকে মেনে নিয়ে বাসায় ফিরিয়ে নিন। আনিশার এখন রেস্টের প্রয়োজন, সবসময় ওকে হাসি খুশি থাকতে হবে। এভাবে টেনশন করে থাকলে বেবির উপর। আদিল জানে এই খবরটা? না, আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে বলা হয়নি। কিসের সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত মানে? আপনি আনিশাকে ফিরিয়ে নেবেন কিনা তা। আনিশা মা, বাচ্চাটা কার, আদিলের নাকি শিহাবের? মায়ের মুখে এমন কথা শুনে সবাই থ হয়ে গেছে। সবাই মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি বলছেন এসব মা? একজন নারী হয়ে অন্য নারীকে উনি এমন প্রশ্ন করতে পারলেন? ঠিক এই কথাটা যদি মা আদিলকে বলেন, তাহলে আদিলের মনের অবস্থা কেমন হবে? সবাই এত অবাক হচ্ছেন কেন? এতে এত অবাক হওয়ার তো কিছু নেই। আনিশা আমাদের বাসা থেকে এসেছে অনেক দিন হয়ে গেছে, আর শিহাবের সাথে যেহেতু ওর কিছু একটা চলছে, তাহলে বাচ্চাটা তো শিহাবেরও হতে পারে, তাই না? শিরিন, আব্বুর ধমক শুনে মা যতটা না কেঁপে উঠলেন, তার চেয়ে বেশি অবাক হলেন ফুপু আর চাচি। শিরিন? ও কোন শিরিন? আমার মেয়ের চরিত্রের সম্পর্কে আর একটা খারাপ কথা বললে খুন করে এখানেই ফেলে রাখবো। সাইমা, ওকে এখান থেকে চলে যেতে বলো, প্রয়োজন নেই আমার মতো মেয়েকে মেনে নেয়ার। আনিশা আদিলকে ভালোবাসে, তাই বারবার ওর কাছে অপমানিত হওয়ার পরও ওকে এখানে ডেকে এনেছিলাম। কিন্তু আমি তো ভুলেই গেছিলাম ও নিজেই যে চরিত্রহীন, যে নিজে এমন, সে অন্যের মেয়েকে এমন ভাববে, এটা তো স্বাভাবিক। আনিশা, তোমার আব্বু কিন্তু এবার বাড়াবাড়ি। বেরিয়ে যান। কি? কানে কম শুনতে পান নাকি? বেরিয়ে যান এখান থেকে। অপমান করছো? আপনার আবার মান অপমান বোধ আছে নাকি? মেয়েরা বিয়ের পর শ্বশুর শাশুড়িকে মা বাবা হিসাবে মেনে নেয়। আমার তো মা নেই, ভেবেছিলাম আপনাকে পেয়ে বুঝি মায়ের অভাবটা পূরণ হবে, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি কারোর মায়ের অভাব পূরণ করবেন কিভাবে? আর মা হয়ে উঠবেনই বা কি করে? আপনি তো কারোর সত্যিকারের মা নন, মায়ের ভূমিকায় অভিনয় করছেন মাত্র। আনিশা! চিৎকার করবেন না, দরজা খোলা আছে, বেরিয়ে যান। আজ যে অপমান করেছো, তারপর আর আদিলকে নিয়ে ভুলেও স্বপ্ন দেখার দুঃসাহস করো না। ভালোবাসা সত্যি হলে আদিল নিজে থেকেই চলে আসবে, আপনি আটকিয়ে রাখতে পারবেন না। মার আগে গজগজ করতে করতে চলে গেলেন। সবাই চুপ হয়ে আছে, মনে হচ্ছে সবার মাঝে নীরবতা নেমে এসছে। আমি দু চোখ বন্ধ করে শুয়ে আছি আর মায়ের কথাটা ভাবছি। আনিশা, বাচ্চাটা কার, আদিলের নাকি শিহাবের? কথাটা যেন বারবার কলিজায় গিয়ে আঘাত করছে।
আনিশা আশা করি এত কিছুর পর আর আদিলের কাছে ফিরে যেতে চাইবে না। রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ফুফু কথাটা বললেন। পেছন ফিরে তাকালাম। হসপিটাল থেকে রিলিজ করে দিল। বাসায় আসলাম। এত সময়ের মধ্যে কেউ আমার সাথে কোনো কথাই বলেনি এখনো। ফুফু বললেন, তোর চরিত্রে উনি কলঙ্কের দাগ লাগিয়েছেন। এরপরেও যদি তুই আদিলের কাছে যেতে চাস তাহলে আমাদের আর কিছু বলার নেই। আব্বুর দিকে তাকালাম। মাথা নিচু করে বসে আছেন। ফুপুর দিকে এক নজর তাকিয়ে চুপচাপ রুমে চলে আসলাম। জানালার কাঁচ ঘেঁষে নিশ্চুপ হয়ে বসে আছি আর বাইরের দিকে পরন্ত বিকেলের শান্ত প্রকৃতি দেখছি। আজ প্রকৃতির মতো আমার মনটাও শান্ত হয়ে গেছে। আজ আর মন আদিলের জন্য ছটপট করছে না। ওর ভালোবাসা পাবার জন্য আর মন বারবার উতাল হয়ে উঠছে না। হয়তো আর কখনো উতালা হবেও না। পেটের দিকে নজর পড়ল। পেটের উপর একটা হাত রেখে আর মনেই হেসে দিলাম। আমি মনে হয় একমাত্র নারী যে কিনা নিজের স্বামীকে এত বড় খুশির খবরটা দিতে পারিনি। কখনো দিতে পারবো কিনা জানি না। আদিল আর আমার ভালোবাসার ফসলেই বেবি। আদিল খবরটা শুনলে নিশ্চয়ই খুব খুশি হবে, হয়তো আনন্দে কেঁদে ফেলতো। কিন্তু নিয়তি ওকে এই আনন্দ থেকে বঞ্চিত করে দিল। তবু আমি আশা রাখি একদিন সব ঠিক হয়ে যাবে। আদিল ফিরে আসবেই আর আমার বেবিও তার আব্বুকে ফিরে পাবে। সকালের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, সাথে বইছে ধমকা বাতাস। বারান্দায় দাঁড়িয়ে উদাসীন হয়ে মেঘলা আকাশ দেখছি। মেঘলা আকাশ আর ধমকা বাতাস যেন আমার মনেও প্রভাব ফেলেছে, তোলপাড় করে দিচ্ছে আমার ভেতরটা। বারবার ডুকরে কেঁদে উঠতে ইচ্ছে করছে। রেলিংয়ে রাখা ফোনটা বারবার বেজে উঠছে, স্ক্রিনে ভেসে উঠছে আদিলের নাম। ইচ্ছে করে রিসিভ করছি না। রাতেও আদিল অনেকবার ফোন করেছিল, কিন্তু রিসিভ করিনি। এবার বোধহয় রিসিভ করতেই হবে। বড্ড বেশি ঝালাচ্ছে ও। হ্যালো। এতগুলো কল দেওয়ার পর রিসিভ করছো, তাও আবার বিরক্ত ভরা কণ্ঠে হ্যালো। কি বলবে তাড়াতাড়ি বলো। আনিশা, তুমি আমাকে ইগনোর করছো কেন? এত কথা বলার মতো সময় আমার কাছে নেই। কি বলবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তা থাকবে না কেন? আমি কে? অফিসে আসবে না? আমার অফিসে আমি যাব কি না সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হুম, আমি কৈফিয়ত চাইছি না। আসলে ডায়েরিটা রেখে দাও, আমি কাল আসবো। এই ডায়েরি থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে। হ্যাঁ রেখে দাও, কাল এসে পড়বো। তোমাকে আজ আসতে হবে, আর এক্ষুনি। না হলে না হলে কি? ডায়েরিটা আমি পুড়িয়ে ফেলবো। আদিল! চিৎকার করে লাভ নেই। আমার কথা না শুনলে আমি ডায়েরিটা এক্ষুনি পুড়িয়ে ফেলবো। না প্লিজ, এমন করো না। ডায়েরি থেকে এটা স্পষ্ট যে রাইমা সুইসাইড করার জন্য আম্মু দায়ী। এখন তুমি বলো, আম্মুর বিরুদ্ধে প্রমাণ আমি কেন রাখতে যাব? বরং পুড়িয়ে ফেলাই ভালো। না আদিল প্লিজ, তুমি থাকো অফিসে, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ফোন রেখে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসায় কাউকে জানালাম না, জানালে কেউ যেতে দেবে না অফিসে। অফিসে গিয়ে না হয় ফোন করে জানিয়ে দেব। আদিলকে ইগনোর করছিলাম, কারণ মুখ ফসকে বলে দিতে পারি আমি প্রেগনেন্ট। কিন্তু আদিল তো এখন আমায় উল্টো হুমকি দিচ্ছে। কেন যে ডায়েরিটা পুড়িয়ে ফেলার কথা ভাবছে ও, কে জানে। আচ্ছা আদিল তখন কি বলছিল? রাইমার সুইসাইডের জন্য মা দায়ী। কিন্তু আচ্ছা আদিল তখন কি বলছিল? রাইমার সুইসাইডের জন্য মা দায়ী। সত্যি কি তাই? ডায়েরি পড়লেই বুঝতে পারবো। অফিসে পৌঁছে সোজা আদিলের রুমে আসলাম, কিন্তু আদিল নেই। আশ্চর্য, ও তো আমাকে আসতে বলে নিজেই নেই। আচ্ছা আদিল আমার রুমে নয় তো? প্রশ্নটা মনে জাগতেই আমার রুমের দিকে এগোলাম। আদিল টেবিলের উপর বসে আছে আর রাগে কটকট করছে। পাশে একটা লাল রঙের ডায়েরি রাখা। আমি আদিলের সাথে কোনো কথা না বলে ডায়েরির দিকে তাকালাম। আদিল আমার হাত ধরে ফেললো। কি হলো? আমাকে ইগনোর করছো কেন? আদিল, আমি এখানে ডায়েরিটা নিতে এসেছি, তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আসিনি। ধ্যাত! আদিল ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। ওর চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তুমি বাধ্য আমার প্রশ্নের উত্তর দিতে। আদিল হাত ছাড়ো, লাগছে। আদিল আমার হাত জোরে চেপে ধরে আছে। ওর এমন অবস্থা দেখতে আমারও ভালো লাগছে।
কিন্তু এছাড়া যে কোনো উপায় নেই। আদিলকে অবহেলা না করলে বেশি কথা বললে মুখ ফসকে বেরিয়ে যেতে পারে। আব্বু আর ফুপু খুব কষ্ট পাবেন আমি যদি বলি। আমার জন্য আব্বু বারবার অপমানিত হচ্ছেন, আর কষ্ট দিতে চাই না আব্বুকে। কেন অবহেলা করছো আমায়? কি করেছি আমি? হাত ছাড়ো, ডায়েরিটা নিয়ে আমাকে বাসায় যেতে হবে। কেন আমার কাছে থাকতে এখন আর ভালো লাগে না? আদিল, তুমি কি এই জন্য আমাকে অফিসে এনেছো? আনিশা, তাকো আমার দিকে, বলো কি হয়েছে তোমার? হঠাৎ করে আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আদিল আমার একদম কাছে দাঁড়িয়ে আমার দুগালে আমার দু চোখের দিকে শান্তভাবে তাকিয়ে আছে। নাকি আমি ধরে নেব আম্মুর কথা সত্যি? তুমি শিহাবের জন্য আমাকে অবহেলা করছো। আদিলের মুখে এই কথা শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। শেষ পর্যন্ত আদিলের দিকে বোবার মতো তাকিয়ে আছি, দু চোখ দিয়ে পানি পড়ছে। আদিল দু হাতে আমার মাথা চেপে ধরে আবার কপালে ওর কপাল ঠেকালো। হঠাৎ আচমকা আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। সোফায় বসে ফ্লোরে থাকা ডায়েরিটার দিকে তাকালাম। আদিল আমার সামনে এসে দাঁড়ালো। আমার মধ্যে যেন কোনো ভাবান্তর নেই, বরফের মতো জমে গেছি আমি। আদিল হুট করে হাঁটু গেড়ে বসে পড়লো আমার পায়ের কাছে, তারপর আমার কোলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। তখন আমার মাথা ঠিক ছিল না, তাই কথাটা বলে ফেলেছি, ক্ষমা করে দাও প্লিজ। আম্মু মিতুর বিয়ে অন্য জায়গা ঠিক করে নিচ্ছে, ডিভোর্সের ব্যবস্থা করে ফেলেছে, আর মাত্র 1 সপ্তাহ বাকি। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। আনিশা, এই সময় যদি তুমি আমাকে ইগনোর করো তাহলে আমি কার কাছে যাব? মাথা ঠিক ছিল না, তাই তখন ক্ষমা করে দাও না প্লিজ। ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিও, আমি সই করে দেব। কি? না হলে মিতুর বিয়ে আটকানো যাবে না। আদিলকে দূরে সরিয়ে দিয়ে উঠে পড়লাম। ফ্লোরে থেকে ডায়েরিটা তুলে হাতে নিলাম। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। দাঁড়াও আনিশা। দরজার কাছে চলে আসছিলাম, আদিলের ডাক শুনে দাঁড়িয়ে পড়লাম। তুমি হয়তো এখন আর আমাকে ভালোবাসো না, তাই অবহেলা করতেই পারো, কিন্তু একটা অনুরোধ প্লিজ, ডায়েরিটা এখানে বসে পড়ো। দেখো, আমরা একসাথে থাকি কিংবা না থাকি, একসাথে রাইমা সুইসাইড করার কারণটা খুঁজে বের করতেই হবে। আদিলের কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর চুপচাপ এসে সোফায় বসলাম। আদিল চেয়ার টেনে আমার সামনে এসে বসলো। আমি ডায়েরিটা পড়তে শুরু করলাম। রাইমার সাথে আমার 1 বছর ধরে সম্পর্ক। মেয়েটার সাথে এক বিজনেস না তো সন্ধ্যায় প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কারণ মেয়েটা ছিল খুব বেশি মায়াবতী। রাইমাকে আমি খুব ভালোবাসি। রাইমা যে আমাকে ভালোবাসে না তা কিন্তু নয়, শুধু ওর ভালোবাসার প্রকাশ করে না। রাইমাকে নিয়ে কখনো ডায়েরি লেখার প্রয়োজন হয়নি, কারণ রাইমার প্রতি ভালো লাগা, ভালোবাসা, রাগ, অভিমান সব কিছু আমি ওর সাথেই শেয়ার করতাম। মেয়েটা অদ্ভুতভাবে ভালোবেসে আমার সব কষ্ট বলে দিত। কিন্তু আজ থেকে আমার ডায়েরি লিখতে হবে, কষ্টগুলো সব এই ডায়েরির সাথে শেয়ার করতে হবে, কারণ আমার রাইমা তো আর কথা বলতে পারবে না। রাইমার আজ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কণ্ঠনালীতে আঘাত লেগেছে। ডক্টর বলেছে রাইমার কখনো কথা বলতে পারবে না, রাইমার মুখে আর কখনো ভালোবাসি শব্দটা শুনতে পাবো না। কষ্ট হচ্ছে খুব, কিন্তু তবুও ভালোবাসি ওকে। এখন থেকে আমার একটাই কাজ, রাইমাকে সব সময় হাসি খুশি রাখা। পৃষ্ঠা উল্টাতে গিয়ে অবাক হয়ে গেলাম। মাঝখানে কতগুলো পৃষ্ঠা ছেঁড়া ছিল। ছিল কে? আদিল নয় তো? আদিলের দিকে তাকালাম, ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিল, আদিল, কি? মাঝখানে পৃষ্ঠাগুলো ছিঁড়েছো কেন? আমি ছিঁড়তে যাব কেন? আগে থেকে ছেঁড়া ছিল। এত অবিশ্বাস করো আমাকে? আদিল আমার হাত থেকে ডায়েরি নিতে নিতে কথাগুলো বলল। মৃদু হাসলাম। এটা তো সামান্য ডায়েরি, চরিত্র নিয়ে তো অবিশ্বাস করিনি, ভালোবাসা নিয়ে তো সন্দেহ করিনি। আদিল আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। খোঁজা দিচ্ছ? বললাম তো ভুলে গেছে। খোঁচা দিতে যাব কেন? আদিল শেষের ডায়েরির পাতাগুলো থেকে কিছু লেখা বের করলো, ওর থেকে ডায়েরিটা এনে আবার পড়তে শুরু করলো। ছিঁড়ে ফেলেছি ডায়েরির মাঝখানের কিছু পাতা,
কারণ এগুলোতে রাইমার সাথে করা খুনসুটির কথাগুলো লেখা ছিল। খুনসুটিগুলোর কথা মনে পড়লে ইদানিং বড্ড বেশি কষ্ট হয়, কারণ রাইমা যে 2 দিন পর অন্য কারো হয়ে যাবে। হ্যাঁ, রাইমার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটা আজ আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছে। আমি ওর চোখের পানি মুছে দিতে পারিনি, কারণ আম্মু আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। সেদিন আম্মুকে রাইমার কথা বলেছিলাম, শুধু বলতে পারিনি রাইমা যে কথা বলতে পারে না। আম্মু হাসি মুখে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল, কিন্তু জানি না হঠাৎ কি হলো, আম্মু রাইমাকে দেখতে গিয়ে রাইমাদের বাসার বাইরে থেকেই ফিরে আসলো, আর এসে কড়া ভাষায় জানিয়ে দিল এ বিয়ে সম্ভব নয়। মাঝখানে কেটে গেছে কয়েকটা দিন। যত দিন যাচ্ছে তত রাইমার বিয়ের দিন এগিয়ে আসছে। আম্মুকে অনেক বুঝিয়েছি, কিন্তু আম্মু মানতে চাইছে না। কেন মানতে চাইছে না সেটা বলছে না। রাইমা ওর আব্বুকে আমাদের সম্পর্কের কথা বলতে পারছে না। বলবে কিভাবে? প্রিয় মানুষ প্রতারণা করলে কি বলা যায়? কার ভরসায় বলবে? হ্যাঁ, আমি রাইমার সাথে প্রতারণা করেছি, শুধুমাত্র আম্মুর জন্য। আজ রাইমার বিয়ে। রাইমা বারবার ফোন করে ঢুকরে ঢুকরে কেঁদে উঠছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। রাইমার অনুরোধে ওকে শেষবার দেখতে যাব। দেখব আমার মায়াবতীকে কেমন সাজে বউরূপে। হাত কাঁপছে, কিছু লিখতে পারছি না। পাশে রাখা ব্লেডের দিকে বারবার নজর পড়ছে। কিছুক্ষণ পর এই ব্লেড দিয়ে হাতে শিরাটা কাটবো। কেন বাঁচবো? কার জন্য বাঁচবো? আজ যে আমার রাইমার 500 রাত। সকালে রাইমাকে দেখতে গিয়েছিলাম। লাল বেনারসিতে লাল টুকটুকে পরীর মতো লাগছিল ওকে। 2 হাত ভর্তি মেহেন্দি, খুব সুন্দর লাগছিল আমার মায়াবতীকে। এখন তো রাইমা অন্য কারো বিছানায় আছে হয়তো। রাইমা অন্য কারো, এই কথাটা ভাবতেই গা শিউরে উঠছে। নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলতে ইচ্ছে করছে। আম্মু চাইলে আজ রাতটা রাইমার আমার হতো ভোর রাত। রাইমা হয়তো পরম সুখে ওর স্বামীর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে, অথচ ওর ঘুমানোর কথা ছিল আমার বুকে। বড্ড বেশি কষ্ট হচ্ছে। আম্মুকে খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পারবো না, কারণ আমার মৃত্যুটা যে মাহারা হয়ে যাবে। আমার মৃত্যুর পর আমার ভাই আদিলকে সামলে রাখবে কে? আম্মু আব্বুর মৃত্যুর পর যে ফুপু আমাদের মা হয়ে আমাদের আগলে রেখেছেন, মৃত্যুর জন্য ফুপুকে আমাদের মা হয়ে বেঁচে থাকতে হবে। আমি চলে যাচ্ছি। ফুপু, অবাক হওয়ার কিছু নেই। তোমাকে এই শেষ সময় মা ডাকতে ঘৃণা হচ্ছে। মা হলে সন্তানকে এত কষ্ট দিতে না। যদি কখনো পারো নিজের ভুলে প্রায়শ্চিত্ত করো। রাইমাকে আমার শেষ কথাটা বলে। আমি রাইমাকে সত্যি ভালোবাসি। প্রতারণা করিনি আমি, প্রতারণা করেছ তুমি। শেষ পৃষ্ঠায় শুকনো রক্তের ছাপের আড়ালে লেখা, ভালোবাসি রাইমা। হয়তো শেষ লেখাটা লিখেই হাত কেটে ফেলেছিল পাগল প্রেমিকটা। আমার 2 চোখে টপ টপ করে পানি ডায়েরিতে পড়ছে শুকিয়ে যাওয়া রক্তের উপর। আদিল আমার হাতে থেকে ডায়েরিটা নিয়ে আমার পাশে এসে বসলো, তারপর আমাকে বুকের সাথে জড়িয়ে ধরলো। আদিলের কাঁধে মাথা রেখে কাঁদছি আর ভাবছি কতটা কষ্ট পেলে মানুষ সুইসাইড করে, এর মতো পাপ কাজ বেছে নেয়। সেদিন ভাইয়াকে সাথে সাথেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ভাইয়া প্রাণে বেঁচে গেলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন করে ভাবতে পেরেছো? ভাইয়া ভেবেছিল রাইমার বাসর হচ্ছে, তাই এতটা কষ্ট পেয়েছে। ভাইয়া তো আর জানে না যে রাইমার বিয়ের দিন দুপুরবেলা বিষ খেয়েছিল। সেদিন ভোর রাতে ভাইয়া ধরে নিয়েছিল রাইমা তার স্বামীর বুকে পরম শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু রাইমাকে সেদিন রাত 8টায় কবরের চিরনিদ্রায় আব্বু ঘুম পাড়িয়ে রেখে এসেছিল। এভাবে কাঁদবে নাকি বোঝার চেষ্টা করবে ওদের দুজনের মৃত্যুর জন্য কে দায়ী? বোঝার কি আছে? এইটা তো স্পষ্ট যে ওদের মৃত্যুর জন্য আম্মু দায়ী। তোমার আম্মু এতদিন অনেক করেছে, এবার আমি ওনাকে বোঝাবো কাউকে সুইসাইডের জন্য বাধ্য করার শাস্তি কি। দুজনকে মেরে ওনার মনে শান্তি হয়নি, এখন আবার 4 জনের জীবনটা নিয়ে উনি খেলা করছেন। আনিশা, একটা কথা ভেবে দেখেছ? আম্মু এখন যেখানে আমাদের একসাথে থাকতে দিচ্ছে না, তেমনি ভাইয়া রাইমার এক হতেও দেয়নি। আচ্ছা আনিশা,
এখন না হয় শিহাব তোমার নামে বাজে বাজে কথা বলছে, তখন কি শিহাব রাইমার সাথে বাজে কথা বলেছিল? সত্যিই তো, শিহাব তো রাইমা আর আবির ভাইয়ের ব্যাপারে জানতো না। শিহাব তো পছন্দ করে আমাকে, রাইমাকে নয়। কি ভাবছো? এমন নয় তো আপু পুরনো কোনো শত্রুতা থেকে এমন করছেন? যদি তাই হয়ে থাকে তাহলে শত্রুতা নিশ্চয়ই আব্বুর সাথে, কিন্তু কি শত্রুতা? আমুর কাছে চলো আর জিজ্ঞাসা করবো সবকিছু। তোমার আম্মু যা মহিলা, উনি আবার বলবেন? তুমি রাইমার সুইসাইডের জন্য আম্মুকে দায়ী করবে, তাহলে উনি সব বলতে বাধ্য হবেন। চলো। ডায়েরি হাতে নিয়ে পা বাড়াতেই আদিল আমার হাত ধরে ফেলল। কি? কেন আমাকে কষ্ট দিচ্ছ? চলো। আদিলকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে আসলাম। আদিলের বাসায় এসে দরজা খোলা দেখে দুজনেই বেশ অবাক হলাম। এক পা দুপা করে ভেতরে চলে আসলাম। চারপাশে চোখ বোলাচ্ছি, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মিতু, নীরব, দাদু, মা সবাই কোথায়? মায়ের রুমের পাশে আসতেই দুজনের চেনা কণ্ঠের স্বর শুনতে পেলাম। আদিল আমি দুজনেই থমকে গেলাম। আমি অবাক হয়ে মায়ের দরজার পাশে দাঁড়িয়ে আছি। আমি তো ভাবতেই পারছি না যে আব্বু আমাকে নিষেধ করলেন আর আদিলের সাথে যোগাযোগ রাখতে তিনি নিজেই আবার এ বাসায় এসেছেন, মায়ের সাথে কথা বলছেন। যদিও জানি কারোর কথা লুকিয়ে শুনতে নেই, কিন্তু এখন মনে হচ্ছে শুনতে হবে। হয়তো আব্বুর নিশ্চুপ হয়ে থাকার পেছনের কারণটা জানতে পারবো। তোমার আব্বু তো আমাদের বাসায় আসতে পারেন, এতে অবাক হচ্ছ কেন? আদিলকে থামিয়ে দিয়ে রুমের ভেতরে তাকালাম। আমি তো ভাবতেই পারছি না, কাল অপমান করে আজ আমার বাসায় আসার সাহস তুমি পেলে কোথায়? আমি তো বাবা, আমার চোখ ঠিক মেয়ের কষ্ট ধরে নিতে পারে। আনিশা সারা রাত ঘুমায়নি তা। তাহলে আমার কাছে এসেছো কেন? ওকে নিয়ে ডক্টরের কাছে যাও। শিরিন, তুমি কিন্তু সব জেনে শুনে না জানার ভান করছো। হ্যাঁ করছি, কারণ আমি চাই না এই বিয়ের সম্পর্কটা টিকে থাকুক। আমি ওদের ডিভোর্স করাতে চাই। এতে তোমার লাভ কি? আমার মেয়ের চোখে পানি দেখে ক্ষণিকের জন্য শান্তি পাবে, তাই তো? কিন্তু শিরিন, এইটা কেন বুঝছো না? আমার মেয়ে একা কাঁদবে না, সাথে তোমার ছেলেও কাঁদবে। রাইমা আর আবির কেন আমাদের বলেনি আমি জানি না, কিন্তু এখন তো আমরা সবটা জানি। দুটো জীবন নষ্ট হতে দিও না। দেখো, আমি আবারও। শিরিন প্লিজ, নিজের অভ্যাস এবার অন্তত চেঞ্জ করো। তুমি সব সময় নিজের অহংকার আর রাগকে প্রাধান্য দিয়ে এসছো। এতে লাভ কি হয়েছে? পেয়েছো আমাকে? আব্বুর কথা শুনে বিস্ময় ভার চোখে আদিলের দিকে তাকালাম। আদিলও অবাক হয়ে আছে। তবে কি মা আর আব্বুর মধ্যে সম্পর্ক ছিল? সেদিন তোমার অহংকারের জন্য আমাকে হারিয়েছিলে, আর আজ আবারও নিজের রাগ অহংকারকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ছেলে মেয়ের জীবন নষ্ট করছো। কেন শিরিন? অনেক তো হলো, এবার নিজেকে চেঞ্জ করো। অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সব বিচার করে দেখবে সব। তুমি কি আমাকে পুরনো কথা মনে করাতে এখানে এসেছো? না, আমার মেয়েটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে গোমড়ে মরছে, তাই তোমার কাছে এসেছি। 22 বছর আগে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি চাই না তোমার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক থাকুক। সেদিন কি আমার দোষ ছিল? নিজের ভুলের শাস্তি ছেলে মেয়ে দুটোকে কেন দিচ্ছ? হ্যাঁ, সেদিন আমার দোষ ছিল, কিন্তু আমি পরে তোমার কাছে ফিরে গিয়েছিলাম। তুমি আমাকে গ্রহণ করোনি। হ্যাঁ, ফিরে গিয়েছিলে, কিন্তু অনেক দেরিতে। আনিশার আম্মু আর আমার বিয়ের 6 মাস পর ফিরে গিয়েছিলে তুমি। 6 মাসে অন্য মেয়েকে ভালোবেসে ফেলেছিলে? এখানে ভালোবাসার প্রশ্ন আসছে কোথা থেকে? বিয়ে নামক বন্ধনে আমি জড়িয়ে গিয়েছিলাম। আমি কি করে পারতাম আনিশার আম্মুকে রেখে তোমাকে গ্রহণ করতে? চাইলেই তোমার স্ত্রীকে সব বলতে পারতে, কিন্তু তুমি বলনি, কারণ তুমি ভাইয়ার উপর রেগেছিলে। রাগ করাটা কি খুব বেশি অস্বাভাবিক ছিল? না, স্বাভাবিক ছিল। আর তাই তো নিজের রাগ মেটাতে তুমি ভাইয়াকে মেরে ফেললে। শিরিন,
তুমি আজও এই ভুল ধারণা নিয়ে বেঁচে আছো। ছি, তুমি ভাবো কিভাবে আমি ওদের খুন করেছি? ভাইয়া তোমাকে মেনে নেয়নি, তোমাকে অপমান করেছিল, তাই তুমি প্রতিশোধ নিয়েছো। সেদিন তোমার ভাইয়ার অ্যাক্সিডেন্ট অন্য গাড়িতে হয়েছিল। রাস্তায় পড়েছিল তোমার ভাই, ভাবি আর তাদের ছোট বাচ্চা। কেউ সেদিন সাহায্য করেনি ওদের। আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি ওদের হসপিটালে নিয়ে গিয়েছিলাম, আর কাকতালীয়ভাবে তোমার সাথেও দেখা হয়ে যায়। তুমি রাগে নাকি অভিমানে জানি না ধরে নিয়েছ আমি তাদের খুন করেছি। শিরিন, সেদিন যদি আমি ঠিক সময় ওদের হসপিটালে না নিয়ে যেতাম তাহলে তোমার ছোট ভাইজি মারা যেত। হ্যাঁ, মানছি আমি তখন গরিব ছিলাম বলে তোমার ভাইয়া আমাদের সম্পর্ক মেনে নেয়নি, কিন্তু তাই বলে খুন করব এতটা খারাপ আমি নই। নিজেকে ইচ্ছে মতো ধরে না নিয়ে ভাবো, অহংকার মন থেকে মুছে ফেলো, তাহলেই। আমি অহংকারী? হ্যাঁ, তুমি অহংকারী। সেদিন আমি গরিব ছিলাম বলে তোমার ভাইয়া আমাদের সম্পর্ক মেনে নেয়নি, কিন্তু তুমিও একবারের জন্য বলোনি এই গরিব ছেলেটাকে তুমি চাও। তুমি সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিলে কারণ তুমি জানতে আমার সাথে বিয়ে হলে তুমি ভালো থাকবে না। আচ্ছা শিরিন, বলো তো, আমাদের সম্পর্ক হওয়ার সময় কি আমি গরিব ছিলাম না? তুমি তো জেনে শুনে আমাকে ভালোবেসেছিলে, তাহলে কিসের এত দ্বিধা ছিল? কেন তোমার ভাইয়াকে জোর গলায় বলতে পারোনি আমাকে ভালোবাসো? তুমি তো চুপচাপ তোমার ভাইয়ার কথা মেনে নিয়েছিলে, এমনকি তোমার বাবাকে পর্যন্ত আমাদের সম্পর্কে কথাও জানাওনি। সেদিন আমি বুঝিনি ভাইয়া আমাকে যা বলেছিল। সেদিন তোমার ভাইয়া তোমাকে বলেছিল আমাকে বিয়ে করলে তুমি সুখী হবে না, আর তুমি সুখের পিছনে ছুটতে গিয়ে আমাকে হারিয়েছ। শিরিন, তুমি নিজের দোষে আমাকে হারিয়েছ, আর এখন আমার উপর অভিমান করে আদিল আর আনিসাকে কষ্ট দিচ্ছ। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ এবার অন্তত ওদের মেনে নাও। শুধুমাত্র আমার মেয়ে বলে ওদের এত বড় শাস্তি দেবে? শুধু এটাই কারণ নয় শিহাবের সাথে আনিশার। দেখো শিরিন, তোমার সব অভিমান আমার উপর, তাই আমাকে যা খুশি বলো, কিন্তু আমার মেয়েকে নিয়ে কোনো খারাপ কথা বলো না, প্লিজ। 100 বার বলবো, কারণ আমার কাছে প্রমাণ আছে। কিসের প্রমাণ? ভাই বোন কি এমন পিক তুলতে পারে না? হ্যাঁ পারে, তবে আপন ভাই বোন হলে। তুমি সত্যি পাল্টাবে না। তুমি যেমন বদরাগী বদমেজাজি ছিলে তেমনই আছো আর থাকবেও। খবরদার আমাকে অপমান করবে না। অহংকারী নারীর আবার অপমান বোধ আছে নাকি? তুমি কিন্তু আঙ্গুল নামিয়ে কথা বলো। নিজে দোষ করবে আর অন্যকে শাস্তি দেবে, এ কেমন বিচার তোমার? শিরিন, তুমি নিজেও বুঝতে পারছো সব দোষ তোমার, কিন্তু তুমি তোমার ইগোকে প্রাধান্য দিতে গিয়ে সেটাকে মেনে নিতে পারছো না। মেনে নিলাম সেদিন ভাইয়ের কথায় আমি অন্যায় করেছিলাম, আর তুমিও ভাই ভাবিকে খুন করনি, কিন্তু তবুও আমি তোমার মেয়েকে মেনে নেব না। আবার তুমি ভুল করছো। এতগুলো বছর পেরিয়ে গেছে, তুমি সংসার করছো, আমি সংসার করছি, তাও কি ভুলতে পেরেছো আমাকে? শিরিন, ভালোবাসা কখনো ভোলা যায় না। আমিও ভুলতে পারিনি তোমাকে। আমাদের মতো আদিল আর আনিশাকে কষ্ট পেতে দিও না। আমি চাই না সারা জীবন যে আমি শূন্যতায় ভুগেছি সে শূন্যতা আমার মেয়ে অনুভব করুক। তাহলে তুমি কেন আদিলকে এত কষ্ট দিতে চাইছো? তুমি কি তোমার ছেলেকে ভালোবাসো না? ভালোবাসলে যে সব মেনে নিতে হবে এমন তো নয়। আদিল তো কোনো ভুল করেনি যে তোমাকে ওর ভুলটাকে মেনে নিতে হবে। আদিল ভালোবেসেছে, আর ভালোবাসা কোনো ভুল নয়। তাছাড়া আদিল আনিশার বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার জন্য তুমি তাড়াহুড়ো করেছিলে। হ্যাঁ, তাড়াহুড়ো করেছিলাম, তবে প্রতিশোধ নেওয়ার জন্য। আমার আবির যখন মারা গেছে তখন আর এই মেয়ে আমার ছোট ছেলের বউ হয়ে থাকবে কেন? তুমি কি রাগে অভিমানে অহংকারে নিজের হিতাহিত জ্ঞানটুকু হারিয়ে ফেলেছ? কিভাবে পারছো এমন অন্যায় বিচার করতে?
শুনেছি তুমি মিতুর বিয়েও অন্যদিকে ঠিক করেছ। কেন শিরিন, নিজের মেয়েকে সারা জীবন কাঁদাতে চাইছো কেন? আব্বুর প্রশ্ন শুনে মা আব্বুর দিকে মাথা তুলে তাকালেন। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? জোর দিয়ে বলতে পারি তুমি আমার জন্য সারা জীবন কাঁদনি। মিতু বিয়ের পর হয়তো মুখ বুজে সব মেনে নেবে, কিন্তু সুখী হবে না। তোমারই মতো সারা জীবন লুকিয়ে লুকিয়ে কাঁদবে। জানি না তোমাকে কতটুকু বোঝাতে পেরেছি। তুমি ভাবো, আর ভেবে আমাকে তোমার সিদ্ধান্ত জানিয়ে দিও। শুনে যাও আমার সিদ্ধান্ত। আব্বু বেরিয়ে আসতে চাইছিলেন, মায়ের কথা শুনে দাঁড়িয়ে পড়লেন। আমি সব বুঝেছি, মেনেও নিয়েছি, কিন্তু তোমার মেয়েকে মেনে নেব না। কারণ তোমার মেয়ে শিহাবের সাথে সম্পর্ক আছে। বিয়ের পর যে মেয়ে পরপুরুষের সাথে নষ্টামি করে। এই থাপ্পড় দুটো 22 বছর আগেই তোমাকে দেয়া প্রয়োজন ছিল। তখন থাপ্পড়গুলো দিলে আমাকে সারা জীবন কাঁদতে হতো না। সেদিন সব অভিমান মেনে নিয়েছিলাম বলে যে আজও মেনে নেব, তা ভাবলে কিভাবে? সেদিন অপমান আমাকে করেছিলে, তাই মুখ বুজে সয়ে নিয়েছিলাম। কিন্তু আজ আমার মেয়েকে নিয়ে খারাপ কথা বলেছ। কেন সহ্য করব আমি? আমার মেয়ে তো খারাপ নয়। খারাপ তোমার অহংকারী মন মানসিকতা। এই অহংকার একদিন তোমাকে শেষ করে দেবে। দরজায় এসে আব্বু আমাকে দেখে কিছুটা চমকে গেলেন। আব্বু এক নজরে আদিলের দিকে তাকিয়ে আমার হাত চেপে ধরলেন। চল, আব্বু। এই বাসায় আর এক মুহূর্ত না। প্রয়োজন নেই তোর এমন বাড়িতে বউ হয়ে থাকার। চলে যাব আব্বু। যে বাসায় আমার আব্বুকে বারবার অপমান করা হয় সেখানে আমি থাকবো না। শুধু 2 মিনিট সময় দাও, মায়ের সাথে আমার কিছু কথা আছে। ওর সাথে আবার কিসের কথা? চল বলছি। রাইমার মৃত্যু নিয়ে আব্বু অবাক হয়ে আমার হাত ছেড়ে দিলেন। রাইমার মৃত্যু? হ্যাঁ আব্বু, রাইমার আবির ভাইয়ার সুইসাইডের জন্য উনিই দায়ী। কি? চলো মায়ের কাছে। মায়ের সামনে দাঁড়িয়ে আছি। মা আমার হাতে থাকা ডায়েরিটার দিকে তাকিয়ে আছেন। কার? ভাইয়ার। কি? হ্যাঁ, এই ডায়েরিতে স্পষ্টভাবে লেখা আছে ভাইয়া ওদের রিলেশনের কথা তোমাকে জানিয়েছিল। তুমি মেনে নিয়েছিলে, কিন্তু তুমি রাইমাকে দেখতে গিয়ে ওদের বাসার সামনে থেকে ফিরে এসেছিলে। আর ভাইয়াকে কড়া ভাষায় বলে দিয়েছিলে এ বিয়ে সম্ভব নয়। কেন আম্মু? তুমি কেন ওদের বাসায় না গিয়ে ফিরে এসেছিলে? কেন ওদের সম্পর্ক মেনে নাওনি? কারণ আমি সেদিন ওদের বাসার সামনে যেতেই আনিশার আব্বুকে দেখতে পাই। দারোয়ানকে জিজ্ঞেস করতেই বলে রাইমা ওনার মেয়ে, যে আমাকে 22 বছর আগে ঠকিয়েছে তার মেয়েকে আমি আমার ছেলের বউ করে আনবো। এইটা তো অসম্ভব, তাই মেনে নেইনি। আমার শত্রুর মেয়ে আমার বাড়ির বউ হবে সেটা আমি চাইনি। আমি ঠকিয়েছিলাম 22 বছর আগে? নাকি তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি গরিব বলে? মা, অহংকার পতনের মূল। দেখো, সেদিন তোমার সব ছিল, এই জন্য ওনাকে ছেড়ে এসেছিলে। আর আজ তোমার কিছুই নেই, অথচ ওনার সব কিছু আছে। সেদিন রাইমা আর আবিরের রিলেশনের কথা তুমি আমাকে একবারও জানাতে পারতে, আমি মেনে নিতাম। অন্তত দুজনকে এইভাবে মরতে হতো না। আমি চাইনি তোমার মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসুক। তাহলে আনিশাকে বউ করে এনেছো কেন? আমি জানতাম না আনিশা রাইমার যমজ বোন। আমি ভেবেছিলাম ও রাইমা। আমার ছেলে পাগল হয়ে হসপিটালে ভর্তি থাকবে আর ও সুখে থাকবে, তা তো হবে না। তাই আমি আদিলের সাথে ওর বিয়ে দিয়েছিলাম। আদিল আমাকে ওর ছবি দেখিয়ে বলেছিল ওকে আদিল ভালোবেসে ফেলেছে, আর মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল। তাই ভেবেছিলাম ও রাইমা, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আদিলের ভালোবাসা মেনে নিয়েছিলাম। বাহ, কি অসাধারণ! নিজে আমাকে ছেড়ে গিয়েছিলে, আবার আমার উপরে অভিমান করে আমারই মেয়েদের ওপর তুমি প্রতিশোধ নিচ্ছ। কি বলবো তোমাকে, খুঁজে পাচ্ছি না। কিছু বলতে হবে না। সেদিন আমি ভাইয়ার কথা মেনে নিলেও পরে ফিরে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করনি। 1 বছর পরেই তুমি বিয়ে করে নিয়েছিলে। দেখো,
আমি ভালোভাবে বলছি, আমি তোমার মেয়েকে মন থেকে মেনে নিতে পারবো না। তাই প্রয়োজন নেই মেনে নেওয়ার। আমার মেয়ে তোমার মতো মহিলার কাছে ভালো থাকবে না, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। চল আনিশা। আব্বু, আমার কথা শুনুন। আমাকে ক্ষমা করো বাবা, আমি তো অনেক চেষ্টা করেছি। তোমার মা মেনে না নিলে আমার আর কি করার আছে। আমি আনিশাকে নিয়ে চলে যাচ্ছি। তোমার আম্মু নয়, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আশা করি তুমি সাইন করে দেবে। আমার মেয়েকে বিরক্ত করতে এসো না। কথা দিয়ে যাচ্ছি, আমার মেয়ে তোমাকে কখনো বিরক্ত করবে না। কিন্তু আব্বু, আমি আনিশাকে ভালোবাসি। সেটা তোমার মাকে বলো, আমাকে নয়। আনিশা, ডায়েরিটা দাও। আদিল আমার হাত থেকে ডায়েরিটা নিয়ে মায়ের সামনে ধরলো। তোমার কাছে কখনো কিছু চাইনি, শুধু আনিশাকে চেয়েছিলাম। কিন্তু ডায়েরিটা তোমাকে পড়ার অনুরোধ রইল। আম্মু, ডায়েরিটা পড়লে তুমি বুঝতে পারবে ভাইয়া কতটা কষ্ট পেয়ে মারা গেছেন, আর তোমার প্রতি কতটা ঘৃণা নিয়ে মারা গেছেন। তোমার মনে যদি এতটুকু মায়ের ভালোবাসা থাকে, তাহলে আমি নিশ্চিত তুমি এই ডায়েরিটা পড়ে কাঁদবে আর নিজের ভুল বুঝতে পারবে। আর তাও যদি নিজের ভুল বুঝতে না পারো, তাহলে ভাইয়ার মতো আমাকেও হারাবে। আদিল, কি করছো এসব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আনিশা। তাই বলে সুইসাইড? আদিল, সুইসাইড কোনো সমাধান নয়। দুজন দু প্রান্তে বেঁচে থাকলে অন্তত এইটা ভেবে তো শান্তি পাবো যে আমার ভালোবাসার মানুষটা বেঁচে আছে, আর এই পৃথিবীতে কোথাও না কোথাও আছে। আনিশা, আনিশা চল। আদিল আমার হাত ধরেছিল। আব্বু আদিলের হাত ছাড়িয়ে দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসলেন। চৌকাঠ পেরোনোর আগে শেষবার পেছন ফিরে তাকালাম। আদিল ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে, আমার দিকে পাগলের মতো চেয়ে আছে আর কাঁদছে। চোখের পানি মুছে আদিলের থেকে চোখ সরিয়ে নিলাম। এটাই হয়তো আমাদের শেষ দেখা, হয়তো আর কখনো দেখা হবে না। আমাদের আর বলা হবে না ভালোবাসি শব্দটা।